রাত পোহালে ঈদ, অথচ আদ্রিতার কোনো নতুন ড্রেস কেনা হয়নি। আবরার তাকে নিয়ে শপিংয়ে যায়নি, হয়তো ভুলে গিয়েছে। তবে আদ্রিতা তো নতুন ড্রেস ছাড়া আর ঈদ করবে না। তাই সকাল সকাল তৈরি হয়ে সিয়ামের কক্ষে উপস্থিত হয়েছে। বেচারা সিয়াম বহু কষ্টে ইশারার ফেসবুক আইডি খুঁজে বের করেছে এবং 16খানা মেসেজ সেন্ড করে ফেলেছে। এবার শুধু রিপ্লাইয়ের অপেক্ষা। ইতিমধ্যে মেসেজ সিন করেছে ইশারা, কিছু একটা টাইপিং করছে। তখনই আগমন ঘটে আদ্রিতার। বড়ই আবদারের স্বরে বলে, বড় গাধা, চলো, মাকে শপিং এ নিয়ে যাবে। কেমন কেয়ারলেস ছেলে তুমি। একটা বছরের একটা রোজার ঈদ, অথচ মাকে কিছু কিনে দিলে না। ছি। সিয়াম গোল গোল নয়নে তাকে আদ্রিতার পানে। এই ছিল কপালে, এতদিন না হয় ভয়ে মা বলে ডাকতো, তবে মনে মনে ক্রাশই তো মেনে এসেছে। কিন্তু এখন সেই ক্রাশ নিজেই মা দাবি করছে। এই অবিচারও সহ্য করে সিয়াম এখনো বেঁচে আছে। কি দারুণ নির্লজ্জ রে তুই সিয়াম। আদ্রিতা আবার বলে। চলো বাজান, তাড়াতাড়ি চলো। সিয়াম গাল ফুলিয়ে বলে, লাগলে জুতো দিয়ে দুটো বাড়ি মারো, তবুও বাজান টাজান ডেকে হার্টফুট। বলতে বলতেই নজর পড়ে দরজার পানে। সেখানে আবরার তাসনিন দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার সিয়ামের পানে। মুহূর্তেই মুখ ও ভঙ্গিমা পরিবর্তন হয়ে যায়। ক্যাবলা হাসি দিয়ে বলে, ঠিক ঠিকই তো মা, তোমার ছেলে আজকে তোমায় শপিং করিয়ে দিবে আর কালকে পা ধরে সালাম করবে। যাও তৈরি হয়ে এসো। আদ্রিতা খুশি মনে যাওয়ার উদ্দেশ্যে পেছন ঘুরে এবং দেখতে পায় গম্ভীর মানবকে। মুখখানা এমন করে রেখেছে যেন হাসলেই ট্যাক্স দিতে হবে। হাতি কোথাকার। মুখ বাঁকায় আদ্রিতা সিয়ামকে উদ্দেশ্য করেই বলে, বাবা সিয়াম, তোমার আব্বুকে বলে দিও বেশি বেশি মধু খেতে। দিনকে দিন কেমন করলা হয়ে যাচ্ছে। আবরারের সঙ্গে সঙ্গে বলে, বাবা সিয়াম, তোর মাকে বলে দিস মধুকর অ্যাডভাইস সে দিয়েছে, খেতে গেলে যেন সিন ক্রিয়েট না করে। আদ্রিতার কান গরমই হয়ে ওঠে। ঘটমট নয়নে আবরারের পানে তাকে ঘট ঘট পায়ে রুম থেকে বেরিয়ে যায়। বেচারা সিয়াম গলে হাতে বসে পড়ে। সদ্য হবে হবে করা প্রেমখানা বুঝি আর হবেই না। এই তো মেয়েটা রিপ্লাই দিচ্ছে, কিন্তু সিয়াম দিতে পারছে না। দুটো অর্গানিক মেহেদি কিনে দেওয়া হয়েছে আদ্রিতাকে। আমান এনে দিয়েছে। পার্লারের মেয়ে ডেকে দিয়েছে আহাত। 3 ঘন্টা সময় লাগিয়ে 2 হাত ভর্তি করে মেহেদি লাগিয়েছে। ছোটবেলায় মায়ের মুখে শুনেছে মেহেদির রং যত গাঢ় হয় বর তত ভালোবাসে। আবরার তো সর্বক্ষণ জপে যায় ভালোবাসি না। আজকে সেটারই পরীক্ষা হবে। বেশ অনেকক্ষণ মেহেদি হাতে রাখে। যখন ঝরঝর করে ঝরে পড়ে তখন তাওয়াতে দারুচিনি গরম করে তার ভাপ নেয় এবং সরিষার তেল দিয়ে হাত ভিজিয়ে মেহেদি তুলে ফেলে। ঘণ্টাখানেক পরে একদম চকচকে লাল হয়ে ওঠে মেহেদি রং। আদ্রিতা খুশিতে লাফিয়ে উঠছে। খুশিটা শেয়ার করার জন্য সিয়ামের কক্ষে যায়। সিয়াম সবেই ইশারাকে কল করেছে, হ্যালো বলবে, তখনই আদ্রিতার কণ্ঠস্বর ভেসে আসে, বাবা দেখো কত লাল হয়েছে, একদম টকটকে। ইশারা সেটাই শুনতে পায়। আপনার মেয়ে আছে? সিয়াম শুকনো ঠোক গিলে কিছু বলার জন্য মুখ খুলতেই তখন ইশারা পুনরায় বলে উঠছে, বিয়া তো বুইরা বেটা, বউ আছে মেয়ে আছে, তারপরে অন্য মেয়েদের সাথে নিকনিক করতে আসছিস? তোকে সামনে পেলে মেন পয়েন্টে লাথি মেরে মেশিন অকেজো করে দিব শালা। ফোন রাখ। কল কাটে ইশারা। সিয়াম কাঁদো কাঁদো নয়নে আদ্রিতার পানে তাকায়, তবে তাকে দেখতে পায় না। ফুরুত করে চলে গিয়েছে আবরারের কাছে। আবরার ল্যাপটপে অফিসের কাজ করছিল। তখনই আদ্রিতা আসে। আবরারের সামনে নিজের দুটো হাত মেলে ধরে পড়ে। দেখুন কত লাল হয়েছে। আবরার দেখে, পরপরই নজর রাখে ল্যাপটপে। 2 আঙুল কিবোর্ডে চালাতে চালাতে বলে, হোয়াট? আম্মা বলে মেহেদির রং যত গাঢ় হয় বর তত ভালোবাসে। আপনি আমাকে ভীষণ ভালোবাসেন, সেটাই দেখালাম। আবরার কপালে ফাঁস পড়ে। পুনরায় তাকায় আদ্রিতার হাতের দিকে। সত্যি বেশ লাল হয়েছে। সরো, কাজ করছে। আদ্রিতা দীর্ঘশ্বাস ফেলে। কি ভেবেছিল ভালোবাসে এটা প্রমাণ করতে পারলে মাথায় তুলে রাখবে? আদু তুই সত্যি বোকারানি, সাথে ন্যাকারানি। সিঙ্গাপুরে আসিফ আদনানকে দেখে বেশ বড়সড় একটা ধাক্কা খায় আদ্রিতা। তার থেকে বেশি অবাক হয় আসিফ আদনানের অবস্থা দেখে। বাঁ হাতে ব্যান্ডেল ঝুলছে, কপালে বিশাল আকারের সেলাইয়ের দাগ। দেখেই বোঝা যাচ্ছে ভীষণ বাজেভাবে আহত হয়েছিল সে। তার মানে সুইজারল্যান্ড থেকে সত্যি সত্যি অ্যাক্সিডেন্ট হয়েছিল আসিফের, আর অ্যাক্সিডেন্ট করিয়েছিল আবরার তাসনিন। মুহূর্তেই ভয়ে গলা শুকিয়ে আসে আদ্রিতার, হাত পা মৃদু কাঁপতে শুরু করে। এখন এই মুহূর্তে আসিফকে এখানে দেখলে আবরার তাসনিন জানে মেরে দেবে, কাউকে পরোয়া করবে না। শুকনো ঢোক গিলে আদ্রিতা কাঁপা কাঁপা স্বরে বলে,
আসিফ প্লিজ, আপনি রুম থেকে বের হবেন না। আপনার আপনাকে দেখলে মেরে ফেলবে, প্লিজ চলে যান। আদ্রিতার কণ্ঠস্বরে অসহায়তা প্রকাশ পেয়েছে। ভীষণ ভয় পেয়ে গুটিয়ে যাচ্ছে দেখেই বুঝতে পারছে আসিফ। তাই তো দুপা এগিয়ে এসে বলে। অদ্রিতা, ভয় কেন পাচ্ছ? আমি আছি তো। আদ্রিতার ইচ্ছে করে বলতে। এটা আপনাকে নিয়ে পাচ্ছি, আমার মাথা গরম স্বামী এই মুহূর্তে আপনাকে এখানে দেখলে না কেটে 3 টুকরো করে ফেলবে। আসিফ পুনরায় বলে। তুমি এখানে কি করে আসলে? আঙ্কেলের সাথে? আদ্রিতা জবাব দেয় না, মাথা নিচু করে ভাবতে থাকে আবরারের কথা। সে এখন কোথায়? পরপরই এদিক ওদিক দৃষ্টি ঘুরিয়ে খুঁজতে থাকে চলে আসলো কিনা। তারপর তাকায় আসিফের মুখপানে, হাত বাড়িয়ে বা হাতখানা মুঠো করে ধরে। ইতিমধ্যেই আখি পলবে অশ্রু জমেছে, যখন তখন গড়িয়ে পড়বে দুগাল বেয়ে। আসিফ কথা শুনুন আমার, প্লিজ চলে যান। বাকিটা শেষ করার আগেই মিউ মিউ আওয়াজ শুনতে পায়। অসহায় আদ্রিতা মুহূর্তেই আসিফের হাত ছেড়ে দেয়। কলিজা কেঁপে ওঠে ভূমিকম্পের ন্যায়। এই আওয়াজ পরিচিত, বড্ড পরিচিত। গত 1 বছর যাবৎ শুনে আসে। অ্যানি এসেছে মানে আবরারও এসেছে। দেখে ফেলেছে আদ্রিতা আসিফ আদনানের হাত ধরেছিল। কাপা কাপা হাতখানা সামনে তুলে আদ্রিতা এবং দেখতে থাকে ঘুরিয়ে ঘুরিয়ে। মনে পড়ে কিছুদিন আগের কাহিনী। একটা লোকের হাত ধরেছিল বলে আয়রন মেশিন দ্বারা তার হাত পুড়িয়ে দিয়েছিল আবরার। এখন কালো দাগ রয়েছে, ডাক্তার বলেছে এই দাগ সহজে যাবে না। এইবার কি করবে? পুনরায় হাত পুড়িয়ে দেবে নাকি জানে মেরে ফেলবে? কান্না পায় আদ্রিতার, হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করে। সবই প্রণয়ের আগমন ঘটেছে, এখনই মনোমালিন্য শুরু হতে হলো। জীবনটা এমন কেন? দুটো দিনও শান্তি মেলে না। আসিফ ভ্রু কুঁচকে আদ্রিতাকে দেখতে থাকে। দুগাল ভেজা দেখে একটু বিচলিত হয়ে জিজ্ঞেস করে। কি হলো অদ্রিতা, কাঁদছো কেন? আসিফ হাত বাড়ায় আদ্রিতার চোখের পানি মুছে দেওয়ার জন্য। তখনই একটা শক্তপোক্ত হাত এসে আসিফের হাত ধরে ফেলে, গম্ভীর স্বরে বলে। ছুবে না তাকে। আসিফ আবরারকে দেখেই চিনতে পারে, তবে এই মুহূর্তে এখানে একদমই আশা করেনি। বিরক্ত ফুটে ওঠে চোখে মুখে। এক পলক আদ্রিতার পানে তাকিয়ে বলে। আপনি এখানেও? অদ্রিতার পেছন পেছন ঘুরছেন? আবরার হাত মুষ্টিবদ্ধ করে ফেলে, ছোট ছোট নয়নে আসিফের মুখখানা দেখতে থাকে। পরপরই আদ্রিতাকে দেখে এবং কোনো কথাবার্তা ছাড়াই আসিফের নাক বরাবর ঘুষি মেরে দেয়। ছিটকে কয়েক হাত দূরে চলে যায় আসিফ। আদ্রিতা চিৎকার করে কেঁদে ওঠে। আসিফের সামনে গিয়ে দাঁড়ায়, দুপাশ মাথা নাড়িয়ে না বোঝায়। আবরারের রাগ তরতর করে বাড়তে থাকে। এই ছেলেটাকে প্রোটেক্ট করছে আদ্রিতা, মানে এখনো ফিলিংস রয়েছে এই ছেলের জন্য। আবরার তাসনিনের বইয়ের মনে অন্য পুরুষ। সিয়াম, আহাদ, আমান, ইভান। আদ্রিতার কণ্ঠস্বর শুনেই দরজা খুলে। আসিফ, আবরার এবং আদ্রিতাকে একসাথে দেখে সিয়াম হতাশার নিঃশ্বাস ফেলে। মুহূর্তেই একখানা কবিতা ঠোঁটের আগায় চলে আসে। আব্বা আমার রেগে গেছে, ঠিক খেপার ষাঁড়ের মতো। করবে এবার হম্বিতম্বি, ঠিক সাকিব খানের মতো। আমি বড়ই ভালোই ছেলে, নামটা আমার সিয়াম। আব্বার রাগ দেখতে দেখতে চুলগুলো পেকে হয়ে গেলাম ডিয়াম। সিয়ামের কবিতা শুনে বিরক্ত হয় আমান, কপাল কুঁচকে বলে। শালা আসিফকে নিয়ে কবিতা বল, আসিফ এখন মার খাবে সেটা উল্লেখ কর। সিয়াম সোজা হয়ে দাঁড়িয়ে দুপা এগিয়ে উচ্চস্বরে বলে ওঠে। ঘূর্ণিঝড় এসে গেছে সিঙ্গাপুর দেশে, আমার আব্বার এর রাগে সব যাবে ভেসে। আসিফ খাবে মার আর করুণ সুরে কাঁদবে, এসব দেখে সিয়াম আমান হাত তালি দিবে। আসিফ তাকায় সিয়ামের পানে। এ ছেলের কবিতার কথা সে ভোলেনি। ভুলভাল কবিতা বললেও কবিতার মাঝে সত্যি কথা বলে, এটা ভালোই বুঝেছে। আদ্রিতার হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে সিয়ামের পানে এগিয়ে যায়। সিয়াম ভাইয়া, ওনাকে রুমে যেতে বলুন, উনি রেগে আছেন। কথা বলতে বলতে আদ্রিতা কেঁদে ফেলে। আমি পারবো না মা, খাক শালামার। সিয়াম নিজের কান্নার মতো মুখভঙ্গি করে, যেন সেও কাঁদছে। আসিফ নাক চেপে দুপা এগিয়ে আসে। আবরারের চোখে চোখ রেখে বলে। কি প্রবলেম আপনার? মারছেন কেন? আবরার পুনরায় মারার উদ্দেশ্যে হাত উঠায়, তখন আবারও আদ্রিতা সামনে আসে। এবার আর নিজের রাগকে নিয়ন্ত্রণ করে না আবরার, বরং আদ্রিতাকে দেয়ালে ঠেকিয়ে গলা চেপে ধরে শক্ত হাতে। আদ্রিতা ছটফট করে ওঠে। প্রচণ্ড শক্ত করে ধরার ফলে নিঃশ্বাস আটকে আসে। 2 হাত দ্বারা সরানোর চেষ্টা চালায় আবরারের হাতখানা। আসিফ চমকায়, কিছু বলার প্রস্তুতি নিলে ইভান তাকে ধরে রুমে নিয়ে যায়। সিয়াম, আমান, আহাদ আবরারের কাছে যায়, তাকে থামার অনুরোধ করতে থাকে, কিন্তু কেউই আবরারের শরীরে হাত দেওয়ার সাহস পায় না। আবরার প্লিজ ভাই ছেড়ে দে, ও মরে যাবে।
আমরা শুনে তবে ছাড়ে না, তাকায় আদ্রিতার মুখপানে। ইতোমধ্যে লাল হয়ে গিয়েছে মুখখানা, চোখ উল্টে আসছে যেন এখনই দম বেরিয়ে যাবে। সিয়াম সাহস করে আবরারের হাতের উপর হাত রাখে ছাড়ানোর চেষ্টা করে বলে, আবরার, তুই পাগল হয়ে গেছিস? ছাড় আদ্রিতাকে, মরে যাবে ও। এবার আবরার ছেড়ে দেয়। আদ্রিতা লুটিয়ে পড়তে নেয় ফ্লোরে, তবে ধরে ফেলে সিয়াম, নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। থরথর করে কাঁপছে তার শরীর। আমান বলে, সিয়াম, ওকে হাসপাতালে নিতে হবে ভাই, চল জলদি। সিয়ামের টনক নড়ে, চট করে আদ্রিতাকে কোলে তুলে নেয় এবং পাগলের মতো দৌড়াতে থাকে। আবরারের রাগ এখনও কমছে না, সে দেয়ালে ঘুষি দিতে শুরু করে। একটার পর একটা পাঁচ মেরেই চলেছে, হাত থেতলে যাচ্ছে, সেদিকে কোনো খেয়াল নেই। আহাত রুমে গিয়েছিল টাকা আর ফোন আনতে। আবরারকে পাগলামি করতে দেখে চট করেই হাত ধরে ফেলে, করুণ স্বরে বলে, ভাই পাগলামি করছিস কেন? যদি আদ্রিতার কিছু হয়ে যেত? যেহেতু আই ডোন্ট কেয়ার। আহাত একটু হাসে, আবরারের পিঠ চাপকে বলে, তুই তো 2 সেকেন্ডও থাকতে পারিস না ওকে ছাড়া। ও মরে গেলে 200 বছরও থাকতে পারবো, বাট বেঁচে থাকলে 1% অন্য কাউকে দেব না। আদ্রিতা আমার বউ, ওর হৃদয় শুধু আমি থাকবো। আবরার দাস নেই। হাসপাতালে ভর্তি করানো হয়েছে আদ্রিতাকে। তেমন কোনো ক্ষতি হয়নি, জাস্ট ভয় পেয়ে সেন্সলেস হয়ে গিয়েছে। সিয়াম, আমান, ইভান এবং আহাদ হসপিটালের করিডোরে বসে আছে। আবরার এখনও আসেনি, না আসার কারণটা ওদের জানা। অ্যানি গুটিসুটি মেরে বসে আছে আমানের কোলে, বড়ই চিন্তিত সে। কুটুর কুটুর নয়ন মেলে আদ্রিতার কেবিনের পানে তাকিয়ে আছে। এমন মুহূর্তে সিয়ামের পেটের ভেতর গরম গরম শব্দ করে ওঠে। ওয়াশরুমে ঘুরে আসা প্রয়োজন, গতকাল থেকে পেটটা বেশ জ্বালাতন করছে। কিছু মুহূর্ত পরপরই ওয়াশরুমের পানে ছুটতে হচ্ছে। দাঁড়িয়ে পড়ে সিয়াম, নাকমুখ কুঁচকে বলে, তোরা থাক, আমি ওয়াশরুম ঘুরে আসি। আহাদের নজর পড়ে পেছনে। এই মেয়েটাকে কাল দেখলো না সিয়ামের ফোনে? ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নেয় আহাদ। পরপর শিউর হয়ে উচ্চস্বরে বলে ওঠে, আরে সিয়াম, ওয়াশরুমে কেন যাবি? হাগু পেয়েছে? সিয়াম নাম শুনে ইশারা থমকায়, ঘাড় বাঁকিয়ে তাকায় 4 বালকের পানে। কালো রঙের শার্ট পরিহিত সিয়ামকে চিনতে অসুবিধা হয় না, কেননা গতকাল বেশ অনেকক্ষণ সময় নিয়ে আইডি ঘেটে দেখেছে। মুখস্থ হয়ে গিয়েছে সিয়ামের মুখশ্রীর বিবরণ। ইশারা দুপা এগোয় কথা বলার জন্য, সেই মুহূর্তেই শুনতে পায় সিয়াম বলা বাক্যগুলো। হাগু আবার কি? ওয়াশরুমে মেয়ে নিয়ে ঢুকবো সে করতে? হাগু ফাগু না। কান গরম হয়ে ওঠে ইশারার, সেখানেই পা থেমে যায়। শুকনো ঢোক গিলে মাথা নিচু করে ফেলে। আমান, আহাত হেসে ওঠে। ইভান মুখ বাঁকিয়ে বলে, তোর মেশিন ঠিক নেই শালা, দীর্ঘদিন অচল পড়ে থাকায় জং ধরে গেছে, হ্যাঁ দিতে পারবি না। সো হাগ করতে যাচ্ছিস? আই এম শিওর। সিয়াম থেমে যাওয়ার পাত্র নয়, সে ইভানের দিকে এগিয়ে বলে, চল শালা, তোকে দেখাবো মেশিনের পাওয়ার। এখনই যাবি আমার সাথে, ওঠ। আর কিছু শোনার সাহস হয় না ইশারার। সে দুপা পিছিয়ে যায়, উল্টো করে দৌড় দেবে। সেই মুহূর্তেই আহাত বলে ওঠে, আরে ইশারা যে, আসুন ভাবি আসুন, আপনার কথা অনেক বলছে সিয়াম, জুতোর মডেল বড় সুন্দর দেখতে। দৌড় দেয়া আর হয় না ইশারার। ইতিমধ্যে সিয়াম, আমান, ইভান তাকিয়ে ফেলেছে ইশারার পানে। সিয়ামের আঁখি পল্লব বড় বড় হয়ে যায়। ইশারা একটু হাসার চেষ্টা করে এগিয়ে আসে, জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে সালাম দেয়। সবাই একসাথে সালাম ফেরায়। আমান বলে, আপনি ভীষণ সুন্দর, আমি তো ক্রাশ খেয়ে গিয়েছি। ইস, কেন যে আপনার ওড়না আমার ঘড়ির সঙ্গে আটকালো না। সিয়াম কটমট নয়নে তাকায় আমানের পানে, যেন কাঁচা চিবিয়ে খাবে। ইশারা অপ্রস্তুত হেসে বলে, আমি আসছি, হ্যাঁ ভালো থাকবেন। বলেই দৌড়ে চলে যায়। সিয়াম দীর্ঘ শ্বাস ফেলে বসে পড়ে, দু হাতে কপাল চেপে ধরে বলে, তোরা আছিস যতদিন আমার প্রেম হবে না ততদিন। ইভান সিয়ামের চুলে হাত বুলিয়ে বলে, কাঁদিস না ভাই, একদম। বাকিটা শেষ করার আগেই সেখানে উপস্থিত হয় আবরার তাসনিন। বরাবরের মতোই মুখশ্রী গম্ভীর, সাদা রঙের শার্ট পরেছে, উপরে 3টে বোতাম খোলা, কানে ব্লুটুথ, হাতে ফোন। কারোর সঙ্গে কথা বলতে বলতে এসেছে বোধ হয়। সিয়াম বিড়বিড় করে বলে, এসে গেছে সাইকো, এবার এক গাদা ইংরেজি ছাড়বে, যেন সে ইংরেজদের বংশধর। হলো তাই। আবরার ওদের পানে তাকিয়ে বলে ওঠে, হোয়ার ইজ আদ্রিতা? আবরারকে দেখে অ্যানি মিউ মিউ আওয়াজ তোলে। আমানের কোল থেকেই লাফালাফি শুরু করে দেয়, মানে এখনই আমাকে কোলে নাও। আবরার পকেটে ফোন পুড়ে হাত বাড়ায়, অ্যানিকে কোলে নিয়ে মাথায় হাত বুলোতে থাকে। এদের আধিক্যতা দেখে সিয়াম আফসোসের সুরে বলে, ওরে মফিজের বাপ, দুনিয়াতে যত ঢং আছে সবাই দেখিয়ে দিলে আমাদের।
তোর ঢং দেখতে দেখতেই চুল পেকে গেল। আবরার বিরক্ত স্বরে বলে। চেষ্টা আপ সিয়াম, বাবুকে বন্ধ করে বল পাখি কোথায়। আমার হাতের ইশারায় কেবিন দেখিয়ে দেয়। আবরার এক মুহূর্ত দেরি না করে কেবিনে ঢুকে পড়ে। সাদা রঙের বেডে ঘুমিয়ে আছে আদ্রিতা, বুক অবধি চাদর টানা। আবরার ধীর গতিতে পা বাড়িয়ে আদ্রিতার পাশে গিয়ে দাঁড়ায়। অ্যানিকে বেডের ওপর রেখে নিজেও বসে পড়ে টুল টেনে। সিয়াম আমানও ঢুকে পড়ে আবরারের পেছন পেছন। আহাদ আর ইভান চলে গেছে বিল মেটাতে। ওদের ভালো করে জানা আছে এখনই আদ্রিতাকে রিলিজ করানো হবে। আবরার তার আদরের বউকে আর রাখবে না হসপিটালে। আমান বলে ওঠে, তুই একটা সাইকো, কবে যেন তোর হাতেই মরবে আদ্রিতা। আবরার মৃদু হাসে, আদ্রিতার গালে হাত রাখে, শুকনো ওষ্ঠের পানে তাকিয়ে বলে, ততটুকু আঘাত করেছি যতটা ও সহ্য করতে পারবে। ওকে না দেখে 2 সেকেন্ডও থাকতে পারি না, মেরে ফেলে বাঁচবো কি করে। সিয়ামের বড্ড বলতে ইচ্ছে করছিল। শালার পুত সুমন্দি, ওকে না দেখে না চেপে ধরে চুমু না খেয়ে 2 সেকেন্ডও থাকতে পারিস না। এখনই বলবি তোরা বাইরে যা, আমার প্রাইভেসি প্রয়োজন। আমরা বাইরে চলে গেলেই চেপে ধরে চুমু খাবি। সিয়ামের ভাবনার মাঝেই আবরার বলে ওঠে, আমার প্রাইভেসি লাগবে, তোরা বাইরে ওয়েট কর। নিজের ভাবনা সত্যি হওয়াতে হাসে সিয়াম। সন্ধ্যাবেলা বেগুন খেতে করতে গেলাম চুরি, বেগুন হালা অমনি আমার হাতটা নিল ধরি, ধইরা নিয়া ভইরা দিল বেগুন আমার থলিতে, আর যাব না বেগুন তলিতে। গানের লাইনগুলো আওড়াতে আওড়াতে কেবিন থেকে বেরিয়ে যায় সিয়াম। আবরার ভ্রুকুসকে বলে, এটা আবার কেমন গান? আমার দাঁত কেলিয়ে জবাব দেয়, আমার ক্রাশ নার্গিস বেবির বিখ্যাত গান, কোনো একদিন তোরে শোনাবনি। এসব ফালতু গান শোনার সময় নেই আমার, শুধু রোমান্স করার সময় আছে। আবরার ভ্রুকুসকে তাকায় আমানের পানে। মুহূর্তে সে দৌড়ে বেরিয়ে যায়। যাওয়ার সময় দরজা আটকে দিতে ভোলে না। এরা কিভাবে আশ্চর্য! আবরার কি শুধু রোমান্সই করে? ফোঁস করে শ্বাস টানে আবরার, তাকায় অ্যানির পানে, মাথায় হাত বুলিয়ে নরম স্বরে বলে, পাপা মাম্মামকে কিস করবে, গুড গার্লের মতো চোখ বন্ধ করে রাখো। ও কি বাবু? অ্যানি কি বুঝলো কে জানে, গোল গোল নয়নে আবরারকে দেখতে থাকলো। আবরার আদ্রিতার গায়ের চাদর দ্বারা অ্যানির মুখখানা ঢেকে দেয়। 10 মিনিট এভাবেই থেকো বলেই আদ্রিতার দিকে ঝুঁকে ঘুমন্ত মুখপানে ভালো করে নজর বুলিয়ে মুখ এগিয়ে নেয়। শুকনো ঠোঁটে হালকা করে ঠোঁট ছোঁয়ায়। পরপর জুতো খুলে আদ্রিতার উপরে আছোয়া হয়ে দুগালে হাত রাখে। গভীরভাবে ওষ্ঠ মিলিয়ে দেয় আদ্রিতার ওষ্ঠের ভাঁজে। ক্রমাগত বাড়াতে থাকে ওষ্ঠের সংঘর্ষণ। ঘুমন্ত আদ্রিতার ঘুম ছুটে যায়। পিটপিট করে চোখ খুলতেই আবরারের মুখশ্রী দেখতে পায় এবং অনুভব করতে পারে তার সাথে ঠিক কী হচ্ছে। ছটফটিয়ে ওঠে আদ্রিতা, নিজেকে ছাড়াতে চায় আবরারের থেকে। আবরার ভদ্র বাচ্চার ন্যায় ছেড়ে দেয়, নেমে পড়ে আদ্রিতার উপর থেকে। ডান হাতের বৃদ্ধা আঙুল দ্বারা ঠোঁট মুছতে মুছতে অ্যানিকে উদ্দেশ্য করে বলে, অ্যানি, তোমার মাম্মামকে দেখলেই গায়ের লোম দাঁড়িয়েছে চুমু খাওয়ার জন্য। সে এতটা হট না হলেও পারত। জরুরি মিটিং বসানো হয়েছে, গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা হবে। মিটিং ডেকেছে সিয়াম, আর তাকে হেল্প করেছে বাকিরা। আবরার বরাবরই রকজটা এবং অধৈর্য পুরুষ। রাগের মাথায় মানুষ খুন করতেও দুবার ভাবে না। বছর 2 আগে কোম্পানির একটা ফাইল এদিক সেদিক হয়েছিল। ফাইল রাখার দায়িত্ব যাকে দেওয়া হয়েছিল সে মূলত সেফ জায়গায় রেখেছিল, কিন্তু পর মুহূর্তেই অসাবধানতায় সেটা পড়ে গিয়েছিল, ফ্লোরে। তো আবরারের গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে, ক্লায়েন্ট অপেক্ষা করছে। ম্যানেজারকে কল করে জিজ্ঞাসা করা হলো ফাইল কোথায়। সে বলল কিন্তু জায়গা মতো ফাইল পাওয়া গেল না। তখনই আবরার তাসনিম কেস করে বসলো ম্যানেজারের বিরুদ্ধে। হাজতবাস করানো হলো তাকে। পর মুহূর্তে ফাইল পাওয়া গেল ফ্লোরে। সেই ঘটনার পর থেকে সিয়াম সতর্ক থাকে। কোনো গড়বড় দেখলে মিটিং ফিক্সড করে। মাথা মোটা সিয়াম সব বিষয়ে গড়বড়ে হলেও আবরারকে সামলাতে পারে ভালোই। তো আজকে ভেবেছিল আসিফকে মেরেই দিয়েছে, কিন্তু কিছু মুহূর্ত আগেই বুঝতে পারলো আসিফ আদনান অক্ষত রয়েছে এবং সারা জীবন যাতে অক্ষত থাকে সেই জন্যই খোলামেলা কথা বলা প্রয়োজন। তাকে জানানো প্রয়োজন আদ্রিতা বিবাহিত, আর তার বর দ্য গ্রেট আবরার তাসনিম। ফাঁকা একটা রুম, এখানে একটা বিশাল টেবিল এবং কিছু চেয়ার ছাড়া আর কিছুই নেই। একটা চেয়ারে আবরার বসে আছে, আর তার সামনেই আসিফ আদনান। বেচারা ভীষণ ভয় রয়েছে বোধ হয়, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, ক্ষণে ক্ষণে শুকনো ঢোক গিলছে, 2 হাত কসলাচ্ছে। আর এই পুরো ব্যাপারটাই আবরার গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বড় গম্ভীর তার মুখশ্রী, যেন
করলার রস ঢুকিয়ে দেয়া হয়েছে মুখে। সিয়াম, আমান, ইভান এবং আহাদ আবরারের পেছনে দাঁড়িয়ে আছে। তারা গোটা রাস্তা আবরারকে শিখিয়েছে, অনুনয়ের স্বরে বলেছে, ভাই শান্ত স্বরে কথা বলবি? দীর্ঘক্ষণ হয়ে গেল কিন্তু দুজনের একজনও কথা বলছে না। তাই সিয়াম শুকনো কাশি দিয়ে মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে। আসিফ সিয়ামের পানে তাকালেও আবরার তাকায় না, বরং গম্ভীর স্বরে বলে, এখানে কেন এসছো? আসিফ সঙ্গে সঙ্গেই জবাব দেয়, যেন জিহ্বার আগায় জবাব রেডি ছিল। আই ডোন্ট নো, খালামণি নিয়ে এসেছে। সিয়াম বলে ওঠে, আবরার ওর দোষ নেই, খালামুনি এনেছে। আসিফ বলে ওঠে, আমার একটা প্রশ্ন আছে, কিছু জানতে চাই আমি। আমান বলে ওঠে, আমাদেরও তোমাকে কিছু বলার আছে। তুমি আর কখনোই আদ্রিতার সঙ্গে কথা বলবে না। দেখা হলেও মুখ ঘুরিয়ে চলে যাবে, ঠিক আছে? আসিফ কপাল কুঁচকায়। কেন? কে হয় আদ্রিতা ওনার? সিয়াম জবাব দেওয়ার জন্য হাঁ করে তখনই আবরার জবাব দেয়, ও ওর ভার্জিনিটি আমার কাছে হারিয়েছে। এবার বুঝে নে কে হয় ও আমার। আসিফ দাঁড়িয়ে পড়ে, বুকটা বুঝে ওর কেঁপে উঠল, সাথে একটু লজ্জাও পেল। কি খারাপ লোক, কিভাবে একটা মেয়ের ব্যাপারে কথা বলছে। তবে সে একদমই বিশ্বাস করলো না আবরারের কথা। আদ্রিতা পবিত্র এবং ভীষণ সরল। এই মাফিয়া নিশ্চয়ই ওকে দেখে প্রেমে পড়েছে, তাই গল্প বানাচ্ছে যাতে ও আদ্রিতাকে ভুল বোঝে এবং ছেড়ে চলে যায়। তবে আসিফ যাবে না, সরল মেয়েটাকে এই মাফিয়ার কবলে ফেলে কখনোই যাবে না। সিয়াম শুকনো ঢোক গিলে বিড়বিড় করে কবিতা আওড়ায়, লজ্জা গেছে বাপের বাড়ি, আবরারের সঙ্গে তার বড়ই আরি। আমার মায়ের কপাল ফাটা, তাই তো ভাগ্যে জুটেছে নির্লজ্জ বেটা। কবিতাখানা সুরে ফেলে আমান। সে জড়িয়ে ধরে সিয়ামকে ফিসফিস করে বলে, জীবনে প্রথমবার তোর কবিতা ভালো লাগবে। বন্ধু তুই এগিয়ে যা, কিন্তু আর কখনোই ফিরে আসিস না। সিয়াম মুখ বাঁকিয়ে জবাব দেয়, যাবো শালা যাবো, একদিন অনেক দূর এগিয়ে যাব। গলায় থাকবে আমার মেডেল। আহাদ হামি তুলে বলে, জুতোর মডেল বড় সুন্দর দেখতে। সিয়াম কটমট নয়নে তাকায় আহাদের পানে। কিছু বলবে তার আগেই আবরারের কণ্ঠস্বর শুনতে পায়, আদ্রিতার আশেপাশে একটা মাছাকে সহ্য করি না আমি। ফার্দার ওর দিকে তাকালে চোখ তুলে লুডো খেলবো। বলেই আবরার চলে যায়। সিয়াম আসিফের গাল টেনে দিয়ে বলে, বেবি তোমার একটা বোন থাকলে আমাকে দিও, আমি ভীষণ হট। জ্ঞান ফেরার পর থেকেই আদ্রিতার নয়ন জোড়া আবরারকে খুঁজছেন, ছটফট করছে এক পলক দেখার জন্য। আদ্রিতা একটা ব্যাপার বুঝে ফেলেছে, ওই লোকটা তাকে দেখে 2 সেকেন্ডও থাকতে পারবে কিনা সেটা ও জানে না। তবে আদ্রিতা আবরার তাসনিনকে না দেখে 2 সেকেন্ডও থাকতে পারবে না। কলিজা কাঁপতে থাকে, নয়নজোড়া চাতক পাখির মতো এদিক ওদিক ঘুরতে থাকে। কি জাদু করল সে? কই কখনো তো ভালোবাসি বলেনি, আদর করে আহ্লাদে স্বরে দুটো কথা বলেনি, ভালোবেসে খাইয়ে দেয়নি, বুকের সঙ্গে মিশিয়ে দুদণ্ড গল্প করেনি, হাত ধরে হাঁটেনি, যত্ন করেনি। হ্যাঁ, অযত্ন করেছে, হাত পুড়িয়ে দিয়েছে, গলা চেপে ধরেছে, ধমক দিয়েছে, কষ্ট দিয়েছে। হাসি পায় আদ্রিতার। অ্যানিকে বুকের সঙ্গে মিশিয়ে নিয়ে নিচু স্বরে বলে, ভালোবাসিনি তাতেই আমি তাকে এত ভালোবেসেছি। একটু ভালোবাসলে যত্ন করলে পাগল হয়ে যেতাম তো। আদ্রিতা। পরিচিত কণ্ঠস্বর শুনে পাশ ফিরে তাকায় আদ্রিতা। জন্মদাতা পিতাকে দেখে হাসি মুখখানা চুপসে যায়। আঁখি পল্লবে ভর করে একরাশ ভয়, আবরারকে হারিয়ে ফেলার ভয়। আরিফ মুস্কি হেসে এগিয়ে আসে, আদ্রিতার পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলে, আম্মু ভালো আছো? শুনলাম হাসপাতালে ভর্তি আছো, তাই জলদি চলে আসলাম। কোনো জবাব দেয় না আদ্রিতা, শুধু ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে থাকে বাবার মুখপানে। অ্যানি আদ্রিতার বুক থেকে মুখ তুলে আরিফকে এক পলক দেখে। সে হয়তো ভেবেছিল আবরার এসেছে, কাঙ্ক্ষিত মানুষ নয় বলে পুনরায় ঘুমানোর প্রস্তুতি নেয়। আদ্রিতা কোনো কথা বলছো না? বাবাকে দেখে খুশি হওনি? আদ্রিতা মলিন হাসে, আম্মুকে হারিয়েছি বহুদিন হলো, তোমার জন্যই হারিয়েছিলাম। দ্বিতীয়বার কাউকে হারাতে চাই না বাবা, তুমি প্লিজ চলে যাও। আরিফ কপাল কুঁচকে ফেলে বলে, চলে যাব মানে কি? তোমার সাথে নিয়ে যাব? আবার তাসনিন একজন মাফিয়া, সে ভীষণ খারাপ, তার প্রমাণ তুমিও পেয়েছো। তার কাছ থেকে তোমাকে মুক্ত করতেই আমি এসেছি। বাবা সে মাফিয়া, গুন্ডা বয়, সাইকো যাই হোক না কেন, আমার সঙ্গে আমি তার সঙ্গেই থাকতে চাই। ওই মাফি। বাকিটা শেষ করার আগেই পেছন থেকে আবরার বলে ওঠে, শ্বশুরমশাই, আপনার মেয়ে মাফিয়া আবরার তাসনিনকে ভালোবাসে। হজবরল অন্য কাউকে গিয়ে বলছেন। আপনার তাসনিনের ওয়াইফ এসব বুঝবে না। শুকনো ঢোক গেলে আরিফ
ঘাড় বাঁকিয়ে পেছন তাকায়। আবরার পকেটে হাত পুড়ে ধীর পায়ে এগিয়ে আসে। পেছনে 4 বন্ধু। আরিফ দাঁতে দাঁত চেপে বলে, বেয়াদব ছেলে, তোমাকে আমি। বাকিটা শেষ করার আগেই আবরার বলে, সিয়াম, তাকে বাইরে নিয়ে যা। ওনার মেয়েকে চুমু খাওয়ার জন্য আমার শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে। আই ক্যান নট কন্ট্রোল মাই সেলফ। নিড হার লিভস রাইট নাও। আদ্রিতার গলা শুকিয়ে যাচ্ছে। ভাবনাখানা মাথায় চাপতেই 2 হাতে ঠোঁট চেপে ধরে। ঘূর্ণিঝড় হয়ে গেল, হাত সরাবে না। অ্যানি আবরারের কণ্ঠস্বর শুনতে পেয়েই মাথা তুলেছে। মিউ মিউ আওয়াজ তুলে কাছে ডাকছে। কখন সে কোলে উঠবে, আবরারের বুকে নাক ঘষবে, এই তো তার কাজ। আবরার ভ্রু কুঁচকে তাকায় আদ্রিতার মুখপানে। পরপরই ঠোঁট বাঁকিয়ে বলে, সিয়াম, তোর মাকে বলে দে কিস করার মুড এখন নেই, ইন্টিমেট হতে পারবো না। আদ্রিতা চমকায়। সিয়ামও ছোট ছোট নয়নে তাকায় আবরারের মুখপানে। ইচ্ছে করছে চিৎকার করে বলতে, ভাই তোর বউ আমার মা হয়, তার মানে লাগামহীন কথা বললে আমি লজ্জা পাই। প্লিজ মুখে ফুল স্টপ টান, কিন্তু বলতে পারে না। আদ্রিতা সামনে রয়েছে কিনা, তুই তুই থাক, আমি গেলাম। কিন্তু বলতে পারে না আদ্রিতার সামনে রয়েছে কি না। বলে সিয়াম বেরিয়ে যায়। যেতে যেতে কবিতা আবৃত্তি করতে ভোলে না, হায় রে কপাল ফাটা, আবরার তাসনিম নোবেলপ্রাপ্ত নির্লজ্জ বেটা। এর সাথে আমি আর থাকবো না। ইশরাকে নিয়ে যাব ভেগে, যদি সে না দেয় পাত্তা, তবে আমি করে ফেলবো আত্মহত্যা। সিয়াম বেরিয়ে যেতেই আদ্রিতা উঠে বসে। করুণ নয়নে আবরারের পানে তাকিয়ে বলে, আমি আপনাকে ছেড়ে যেতে চাই না, প্লিজ আমার ব্যাপারটা একটু সিরিয়াস হন। আবরার অ্যানিকে কোলে তুলে নিয়ে বলে, কোথায় যাবে? পৃথিবীর বাইরে চলে গেলেও আমি খুঁজে বের করব। আহা, হৃদয়খানা পুলকিত হয়ে ওঠে আদ্রিতার। আবরার তাসনিম তাকে কখনোই ছাড়বে না, সারা জীবন রেখে দেবে। কথাখানা জানে সে, তবুও আবরারের মুখ থেকে শুনতে ইচ্ছে হয়। তাই বড়ই আহ্লাদি সুরে বলে, কেন খুঁজে বের করবেন? Because you are very hot and say. এতক্ষণ আসমানে উড়তে থাকা রঙিন প্রজাপতিগুলো ডানা ঝাপড়ানো বন্ধ করে দেয়। আদ্রিতার হাসিমাখা মুখখানায় ভর করে একরাশ হতাশা এবং রাগ। নাকের পাটাতন ফুলিয়ে বলে, তুমি হট অ্যান্ড সেক্স খুঁজে বের করবেন? অ্যানির মাথায় চুমু দিয়ে আবরার জবাব দেয়, ইয়েস, আর কোনো কারণ খুঁজে পাচ্ছি না। ফোঁস করে শ্বাস টানে আদ্রিতা ঝাঁঝালো স্বরে বলে, একদিন হারিয়ে ফেলবেন আমায়, তখন আফসোসে আফসোসে পাগল হয়ে যাবেন, তখন ছটফট করবেন, তখন হটফটের কথা আর মাথায় আসবে না। কথাগুলোতে কি ছিল আবরার তাসনিমের হৃদয়ে আঘাত হানে। কপালে ভাঁজ পড়ে। ছোট ছোট বিলাই চোখ মেলে তাকায় আদ্রিতার মুখপানে। আদ্রিতা তাকিয়েছিল বিধায় চোখাচোখি হয়ে যায় দুজনার। নীলাভ ওই চোখের ভাষা পড়তে পড়তে আবরার জবাব দেয়, আমি বেঁচে থাকতে তুমি হারাবে না, ইটস নট পসিবল। পাখি, তুমি ভীষণ বাজেভাবে ফেসে গিয়েছ আবরার তাসনিমের জালে। মৃত্যু ছাড়া আমাদের বিচ্ছেদ অসম্ভব। একটু থেমে আবার বলে। কথা শেষ করার আগেই আবরারের কল বেজে ওঠে। স্ক্রিনে অহনা নামটা ভেসে উঠেছে। অহনা হ্যাভেন কখনোই তাকে কল করে না। চিন্তিত দেখায় আবরারের মুখখানা। চটজলদি কল রিসিভ করে। ওপাশ থেকে ভেসে আসে অহনার কান্না জড়িত কণ্ঠস্বর। ভাইয়া, আমার বাচ্চা রেসপন্স করছে না, প্লিজ ডু সামথিং। বোনের বাচ্চা, ওদের প্রতি যত্নশীল নয় আবরার। কখনোই বোনকে বুকে জড়িয়ে ধরেনি, ভালো করে দুটো কথাও বলেনি, কোনো আবদার মেটায়নি। বোনের সন্তানের পানেও ভালো করে তাকানো হয়নি। আবরারকে যদি প্রশ্ন করা হয় অহনার কি ছেলে সন্তান হয়েছে নাকি মেয়ে, জবাব দিতে পারবে না সে। তবে আজকে অহনার কান্না ভেজা কণ্ঠস্বর হৃদয় নাড়িয়ে দেয়। বুকের ভেতরটা অসহ্য যন্ত্রণায় কাঁপতে থাকে। শুকনো ঢোক গিলে বলে, আমি আসছি। ব্যাস, কোল থেকে অ্যানিকে নামিয়ে বড় বড় পা ফেলে বেরিয়ে যায় আদ্রিতার কেবিন থেকে। একবার পেছন ফিরে তাকালে হয়তো দেখতে পেত একটা চিন্তিত মুখশ্রী, কান্না ভেজা আঁখি পল্লব, হারিয়ে ফেলার ভয়ে জর্জরিত ছোট্ট দেহখানা। আবরার বেরিয়ে যেতেই আদ্রিতার কাছে আতিয়ার কল আসে। হাসপাতালের একজন নার্স ফোন ধরিয়ে দেয় আদ্রিতার কানে। কথা হয় দীর্ঘক্ষণ। তারই মাঝে অনুভব করে ঘাড়ে কিছু ঢুকছে। তারপর আর কিছু মনে নেই। প্রচণ্ড ঘুম পেল। আতিয়া বেগম এত এত কথা বলছে, সেসব ঢুকলো না তার কানে। হাত ফসকে ফোনখানা পড়ে গেল ফ্লোরে। টনি এবং আরিফ ঢুকে পড়ে কেবিনে। নার্সের হাতে 2 বান্ডিল টাকা ধরিয়ে হুকুম করে আদ্রিতাকে হাসপাতাল থেকে বের করার। টাকা লোভে নার্স খুশি হয়ে মেনে নেয়, বলে। তারপর নার্স একজন ওয়ার্ড বয়কে ডাকে। সেই ঘুমন্ত আদ্রিতাকে কুলে তুলে নেয় এবং হাসপাতালের পেছনের দরজা দিয়ে বেরিয়ে যায়। অ্যানিও পেছন পেছন চলে যায়।
সিয়াম সবেই হাসপাতালে আসলো। সে গিয়েছিল কফি শপে একটু গলা ভেজাতে। অ্যানিকে পেছনের দরজার পাড়ে ছড়তে দেখে সেও সেদিকে যায়। গিয়ে দেখে আদ্রিতাকে গাড়িতে তোলা হচ্ছে। সিয়াম কোনো কিছু না ভেবেই দৌড় দেয়, উদ্দেশ্য গাড়ি ধরতে হবে যে করেই হোক। হাতে থাকা খাবারের প্যাকেট পড়ে থাকে সেখানে, যেটা আদ্রিতার জন্য এনেছিল। অ্যানি গাড়ির পেছনে দৌড়াচ্ছে। দীর্ঘ 1 কিলো দৌড়ানোর পরে রেড সিগন্যালে আটকে পড়ে গাড়ি। সেই সুযোগে সিয়াম এবং অ্যানি পৌঁছে যায়। গাড়ির জানালা বরাবর ঘুষি মেরে দেয়। মুহূর্তেই সব কাজ ভেঙে গুড়িয়ে যায়। সিয়াম আরিফের সামনে 2 হাত জোর করে বলে, আঙ্কেল প্লিজ আদ্রিতাকে নিয়ে যাবেন না, আমার আবলার মরে যাবে। আপনার মেয়েকে ছাড়া সে 2 মিনিটও থাকতে পারে না। আরিফ মাথা নিচু করে ফেলে, যেন তার কিছু বলার নেই। গাড়ির পেছনে বসেছে টনি। সে কুটিল হেসে বলে, তোর আবরারকে মারতেই তো চাচ্ছি। দেখে যা, শুধু তোরা আমাকে যেভাবে নাচিয়েছিস এবার তোদেরকেও ঠিক সেভাবেই নাচাবো আমি। সিয়াম এতক্ষণে খেয়াল করলো টনিকে। মুহূর্তে রাগে জল শক্ত করে ফেলে। রেড সিগন্যাল চলে যায়, গাড়ি স্টার্ট দেয়। সিয়াম শক্ত করে গাড়ির জানালা চেপে ধরে এবং সমান তালে দৌড়াতে থাকে। জুতো জোড়া বহুক্ষণ আগেই খুলে গিয়েছে। পিচঢালা রাস্তার ঘর্ষণে চামড়া উঠে যাচ্ছে, তবুও সেসবে পাত্তা দিচ্ছে না। মরে গেলেও আদ্রিতাকে একা ছাড়বে না, কোথাও যেতে দেবে না। আরিফ বলে, ছেড়ে দাও গাড়ি, অ্যাক্সিডেন্ট করবে তুমি। সিয়াম ব্যথা তুল্য স্বরে বলে, আমি মরে গেলেও ছাড়বো না, আদ্রিতাকে নিয়েই ফির। বাকিটা শেষ করার আগে নজর পড়ে রাস্তার পানে। অ্যানি দৌড়াতে দৌড়াতে একটা গাড়ির নিচে পড়ল। ভাগ্য সহায় ছিল বোধহয়, তাই কোনো ক্ষতি হয় না। কিন্তু পেছনে আরও গাড়ি রয়েছে। সিয়ামের হাত কেঁপে ওঠে, ছেড়ে দেয় গাড়ির জানালা, পড়ে যায় পিচঢালা রাস্তায়। কিন্তু থেমে থাকে না, পুনরায় উঠে দৌড়ায় অ্যানিকে বাঁচাতে। মাঝ রাস্তায় হামাগুড়ি দিয়ে বসে কোলে তুলে নিয়ে যায় ছোট্ট প্রাণীটিকে। তখনই একটা ব্যস্ত গাড়ি এসে ধাক্কা মারে সিয়ামকে। ছিটকে পড়ে সে। অ্যানি পড়ে যায় রাস্তায়। তার দেহখানার উপর দিয়ে বয়ে যায় গাড়ির চাকা। মৃদুস্বরে মিউ মিউ আওয়াজ তুলতে তুলতেই ক্ষত বিক্ষত হয়ে যায় তার শরীর। অ্যানির পেছনের অংশ পুরোপুরি গাড়ি চাপা পড়েছে, একদম ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। গলা কাটা মুরগির মতো ছটফট করছে প্রাণীটি। মিউ মিউ আওয়াজ তুলে বলছে অনেক কথা। তার দৃষ্টি এখনও আদ্রিতাকে নিয়ে চলে যাওয়া গাড়িটি খুঁজছে। অনবরত দৃষ্টি ঘুরিয়ে পাগলের মতো খুঁজছে, কিন্তু হায়, কালো রঙের সেই গাড়িটি আর দেখতে পায় না। অ্যানির ব্যথিত হৃদয় হয়তো আর্তনাদ করে বলছে, আমি পারলাম না বাঁচাতে, আমার সঙ্গীকে বাঁচাতে ব্যর্থ হলাম আমি। সিয়ামের কলেজা কাঁপছে। ডান পায়ের হাঁটুতে ভীষণ বাজেভাবে চোট পেয়েছে, নাড়াতেও পারছে না। 2 হাতের কোনোই ছিলে গিয়েছে। কপালের বাম পাশটায় গভীর ক্ষত। আঁখি পল্লব বন্ধ হয়ে আসে। হাত বাড়িয়ে অ্যানিকে ছোঁয়ার চেষ্টা করে সিয়াম, তবে ছুঁতে পারে না। অ্যানিকে ছুঁতে হলে কয়েক হাত এগোতে হবে। সিয়াম দাঁড়ানোর চেষ্টা করে, তবে পারে না। শেষমেশ বুক দিয়ে হামাগুড়ি দিয়ে পথটুকু এগোয়। পিচঢালা রাস্তার ঘর্ষণে বুকে আঘাত পায়। অ্যানির কাছে আসতেই আহত প্রাণীটিকে কোলে তুলে নেয়, বুকের সাথে চেপে ধরে বিলাপ বকতে থাকে। অ্যানি, আমার অ্যানি, আল্লাহ কি হয়ে গেল, কত রক্ত। অ্যানি রে, তোমার কিছু হবে না, আমি আছি তো। তার এই কথাগুলো শুনতে পেল না বোধহয় অ্যানি। সে কান্না ভেজা নয়নে সিয়ামের মুখপানে তাকায়। মিউ মিউ আওয়াজ তুলে বলে ভেতরে জমানো কথাগুলো। সেই কথাগুলো নিশ্চয়ই আদ্রিতাকে নিয়ে। সিয়াম ভাইয়া, তুমি বাঁচাও আমার সঙ্গীকে, আপনারকে খবর পাঠাও, আদ্রিতাকে বাঁচাও। আঁখি বলল বন্ধ হয় অ্যানির। শরীরের যেটুকু অংশ অক্ষত ছিল সেইটুকু স্থির হয়ে লুটিয়ে পড়ে সিয়ামের বুকে। শেষ নিঃশ্বাস ত্যাগ করে দুনিয়া থেকে বিদায় নেয়। সিয়াম স্তব্ধ হয়ে যায়, হাত কাঁপছে তার, নিজের ব্যালেন্স ধরে রাখতে পারছে না। তাই অ্যানির নিথর দেহখানা শুইয়ে দেয় রাস্তায়। হাত এবং শার্টে রক্ত লেগে আছে। এগুলো অ্যানির রক্ত, একটা পোষা বিড়াল, যার সাথে পরিচয় হয়েছে 2 মাস আগে। প্রথম দিন যখন আদ্রিতার করে বিড়ালটিকে দেখেছিল ভীষণ হাসি পাচ্ছিল, মনে মনে বলেছিল। কিন্তু সময়ের সাথে সাথে নিজেও ভালোবেসে ফেলেছিল আদুরে ছানাটিকে। মায়া জড়িয়ে পড়ল। আমান, আহাদ, ইভান গাড়ি নিয়ে খুঁজতে বেরিয়েছিল সিয়ামকে। আমান ড্রাইভ করছে, ইভান এবং আহাদ রাস্তার এপাশে ওপাশে নজর ঘুরিয়ে খুঁজে চলেছে। হঠাৎ করে আহাদের নজর পড়ে রাস্তার পাশে বসে থাকা সিয়ামের পানে। সঙ্গে সঙ্গে বলে ওঠে, আমান, স্টপ দ্য কার, সিয়াম ওখানে। গাড়ি থেমে যায়। ওরা পৌঁছানোর আগে সিয়াম সেন্সলেস হয়ে পড়ে যায়। অ্যানির শরীরে হাত রেখে অচেতন হয়ে পড়েছে সে। অহনার ছোট্ট বাচ্চাটির জ্বর হয়েছিল, নর্মাল জ্বর, সব বাচ্চাদেরই হয়। ডক্টর দেখিয়ে ওষুধও এনেছিল, কিন্তু সেটাই যেন কাল হয়ে দাঁড়ালো বাচ্চাটির জন্য। ওষুধ খাওয়ার পর থেকেই জ্বর বাড়তে থাকে।
এক পর্যায়ে হসপিটালে ভর্তি করানো হয়। ডক্টর জানায় টাকার প্রয়োজন, কিন্তু এই মুহূর্তে হেলেনের কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা নেই। সেই জন্যই আবরারকে কল করা হয়। আবরার টাকা পাঠানোর জন্য হাসপাতাল থেকে বের হতেই তার উপর আক্রমণ করা হয়। 15 জন গুন্ডার সাথে লড়াই করে জিতেছে, তবে আঘাতও পেয়েছে। সেই আঘাতকে পাত্তা না দিয়ে ছুটে আসে হাসপাতালে। রিসেপশন থেকেই জানতে পারে আদ্রিতা মিসিং, সেই সাথে তার 4 বন্ধুও নেই। আশ্চর্য হয় না আবরার, যখনই গুন্ডা দেখেছে তখনই ধারণা করে ফেলেছিল এমন কিছুই হবে। আঁখি পল্লব বন্ধ করে জোরে জোরে শ্বাস টেনে নিজেকে শান্ত করার চেষ্টা চালায় আবরার। পকেট থেকে ফোন বের করে আমানের নাম্বারে ডায়াল করে। রিং হওয়ার আগেই দেখতে পায় সিয়ামকে ধরে 3 জন হাসপাতালে ঢুকছে। আবরার এগিয়ে যায় না, ঠায় দাঁড়িয়ে দেখতে থাকে সিয়ামের রক্তাক্ত মুখশ্রী। আবরার তাসনিন শেষবার কেঁদেছিল বাবার মৃত্যুতে। বাবা পৃথিবী থেকে চলে গেল, মাথার উপরের বটগাছটা আর কখনোই ছায়া দেবে না, এসব ভেবে নয়। বাবা মাকে এত ভালোবাসলো, তার বিনিময়ে একটু ভালোবাসা পেল না। মায়ের খুশির জন্য আসমান থেকে চাঁদ আনতেও প্রস্তুত ছিল, অথচ মা তার সাথে ভালো করে দুটো কথাও বলতো না। আবরার ভাবতো মা বোধ হয় এমনই, ভালোবাসা প্রকাশ করতে জানে না। কিন্তু তার প্রাক্তনে এবং প্রেমের কাহিনী জানতে পেরে ভীষণ দুঃখ হয়েছিল। একটা ভুল মানুষের জন্য বাবাকে আঘাত দিয়ে মেরে ফেললো, এটাই আবরার চোখ দুটো ভরিয়ে দিচ্ছিল। একরাশ কষ্ট এবং ধোঁকা পেয়ে পৃথিবী ছাড়ল বাবা, এই একটা ভাবনায় ভেতরটাকে ক্ষত বিক্ষত করে তুলেছিল। সেসব পুরনো কথা আজকে নতুন করে আবরারের বিলাই আঁখি পল্লবে অশ্রুকণা জমেছে। গম্ভীর রকচটা আবরার একটা বিড়ালের জন্য কাছে। ইতিহাস কি এটা মেনে নেবে? সিয়ামের জ্ঞান ফিরেছে, পায়ে ব্যান্ডেজ করা হয়েছে, কপালেও সাদা রঙের ব্যান্ডেজ। কিভাবে অ্যানি মারা গেল সেই ঘটনাই শোনাচ্ছে আপাতত সে, আর বাকিরা মনোযোগ দিয়ে শুনছে। এক পর্যায়ে আহাদ বলে ওঠে, আদ্রিতাকে বাঁচাতে গিয়ে অ্যানি প্রাণ হারালো। ওই ছোট্ট প্রাণীটা এত ভালোবাসতো আমাদের মাকে। আমান চোখের পানি মুছে আবরারের দিকে এগিয়ে গিয়ে বলে, তুই বসে আছিস এভাবে? আদ্রিতা নিখোঁজ হওয়ার 8 ঘন্টা হয়ে গেল, খুঁজবি না ওকে? আহাদ বলে, কোনো দরকার নেই খোঁজার। কত ভালো ছিলাম আমরা, নিজেদের কাজ এবং আড্ডা নিয়ে ব্যস্ত থাকতাম। মাঝে মধ্যে আবরাম 2-1টা খুন করলে আমরা সেটা মিটমাট করে ফেলতাম মুহূর্তেই। কিন্তু আদ্রিতা আসার পর থেকে সবকিছু বদলে দিয়েছে, শত্রু তৈরি হচ্ছে আমাদের। বাকিটা শেষ করার আগেই সিয়াম বলে, সারা বাহাত, আদ্রিতা নয়, সে আমাদের বোন। সিয়ামের গম্ভীর স্বর শুনে আর কিছু বলার সাহস হয় না আহাদের, চুপসে যায় মুখখানা। তখনই আবরারের ফোন বেজে ওঠে। ঠোঁট বাঁকায় আবরার, সে জানে কে কল করেছে, তাই চটজলদি রিসিভ করে। ওপাশ থেকে ভেসে আসে কান্না জড়ানো কণ্ঠস্বর, আপনার কোথায় আপনি? আমাকে বাকিটা শেষ করার আগেই আবরার বলে ওঠে, মাত্র 8 ঘন্টা হলো দূরে গিয়েছ, এত হাইপার হওয়ার কি ছিল? থাকো কয়েক বছর। এমন কথায় আদ্রিতা কেঁদে ওঠে হু হু করে। তার সামনে টনি নামক লোকটা এবং তার দলের কিছু সদস্য রয়েছে। আরিফ চলে গিয়েছে হোটেলে, যেখানে আদ্রিতা আবরার ছিল। আদ্রিতার পাসপোর্ট যে সেখানেই রয়েছে। টনি শুকনো ঢোক গিলে লাউড স্পিকারে দিয়েছিল। আবরারের ব্যাকুল কণ্ঠস্বর শুনতে চেয়েছিল সে, কান্নাজড়িত স্বরে বলবে, আদ্রিতা, টনির কাছে ফোন দাও, আমি তাকে মিনতি করব তোমাকে ছেড়ে দেওয়ার জন্য। টনি নিজের ভাবনার মাঝে পুনরায় শুনতে পায় আবরারের কণ্ঠস্বর, পাখি, টনিকে বলে দিও 1 ঘন্টার মধ্যে তোমাকে আমার কাছে এনে না দিলে ওর বউকে রাস্তায় নামাবো উইদাউট ড্রেস আপে। বলেই কল কাটে। আমান, আহাদ, সিয়াম, ইভান হাঁ করে তাকিয়ে আছে আবরারের মুখপানে। ভাই, তুই জানতে চাইলি না কোথায় আছে ও? আবরার সোফায় গা এলিয়ে দিয়ে বলে, এয়ারপোর্টের ঠিক অপোজিটে গোলাপি রঙের বাংলোতে আছে। আমান বলে, যাবি না আনতে? আনতে গেলে দিয়ে দিবে? দেখতে দিবে আমার পাখিকে? একটুখানি ছুতে দিবে? দেবে না রে, বরং অনেক দূরে নিয়ে যাবে। আবরারের সামনে রয়েছে অ্যানির লাশ, কাঠের একখানা বাক্সে রাখা হয়েছে। সিয়াম ভ্রুকুচকে তাকিয়ে আছে আবরারের মুখপানে। কি চলছে এই ছেলেটার মাথায় বুঝতে পারছে না ও, তবে বুঝতে চাইছে। আমাকে পাঠানো হয়েছে সুইজারল্যান্ডে যাওয়ার টিকিট বুক করতে। সন্ধ্যা বা রাতের যে কোনো একটা ফ্লাইটে সুইজারল্যান্ডে যেতে হবে, আর যাবে আহাদ এবং ইভান। ইতিমধ্যেই বহুবার আবরারকে জিজ্ঞেস করা হয়েছে, তবে আবরার জবাব দেয়নি। অধৈর্য সিয়াম দাঁতে দাঁত চেপে পুনরায় প্রশ্ন করে, হোয়াট রং উইথ ইউ ব্রো? কি চাইছিস? আবরার সিয়ামকে ঠেলে একটুখানি সরিয়ে বেডে জায়গা করে নেয়। নিজের শরীরটা এলিয়ে দেওয়ার বড়ই ক্লান্ত যেন সে। টান টান করে শুয়ে মাথার ওপরে থাকা সাদা দেয়ালের পানে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, ইউ নো হোয়াট, তোরা ছাড়া আমার উইকনেস ছিল না,
বাট পাখি এবং তার ছানাটা খুব অদ্ভুতভাবে হৃদয়ে জায়গা করে নিল। স্পেশালি এই ক্যাটটা। ছোট বাচ্চা আমার পছন্দ নয়, সেখানে একটা ক্যাট আমাকে কাঁদালো। ইন্টারেস্টিং না? আমি অ্যানিকে সারা জীবন মনে রাখতে চাই। সিঙ্গাপুরে আমার নিজের বলতে কোনো প্রপার্টি নেই, বাট সুইজারল্যান্ডে বাড়ি আছে, আবরার্স হাউস। আবরার্স হাউসের পেছনে যে গার্ডেন রয়েছে সেখানে অ্যানিকে কবর দিতে চাই। ওর দেহটি অচেনা শহরের রাস্তার কোণে পড়ে থাকবে, এটা ভালো লাগবে না আমার। একটু থামে আবরার, দীর্ঘশ্বাস ফেলে পুনরায় বলে। আবরারের কথাগুলো সিয়ামের হৃদয়ে ছুঁয়ে যায়। বরাবরই আবরার তাসনিম নির্দয় এবং পাষাণ পুরুষ। সেই পাষাণ পুরুষ একটা বিড়ালের জন্য এত কিছু করছে। নিজের প্রাণ ভোমরাকে না খুঁজে বিড়ালটাকে কবর দেওয়ার পায়তারায় ব্যস্ত। ঠোঁট বাঁকিয়ে একটু হাসে সিয়াম। আবরারের বুকের ওপর নিজের আঘাতপ্রাপ্ত হাতখানা রাখে। তখনই আমান চলে আসে, দুটো টিকিট দেখিয়ে বলে, রাত 8টায় ফ্লাইট ভাই, যা যা বলেছিস সবই হয়ে যাবে, ভরসা রাখ। আর এক্সট্রা কিছু করার থাকলে বলে ফেল। আবরার জবাব দেয় না। আহাদ এবং ইভান অ্যানিকে নিয়ে যায়। আবরার তাকিয়ে থাকে, যতক্ষণ দেখা গেল ততক্ষণই দেখলো অ্যানির জন্য তৈরিকৃত ছোট্ট বক্সখানা। চোখের আড়াল হতেই বিড়বিড় করে আওড়ায়, তুমি আমার হৃদয়ে রয়েছ, থাকবে সারা জীবন। বন্ধু বন্ধু আমি অনেক পেয়েছি, তবে তুমি অন্যরকম। ওরা যেতে সিয়াম বলে, ভাই আদ্রিতাকে ফেরাবে কিভাবে? কোনো প্ল্যানে? বাকিটা শেষ করার আগেই কেবিনে ঢুকে পড়ে একটা মহিলা। জিন্সের সঙ্গে সাদা রঙের কামিজ পরেছে, চোখে রোদ চশমা। বয়স 40 ছুঁয়েছে কি ছুঁয়নি। আবরার তাকে দেখে উঠে বসে, ডান হাতে কপাল চুলকাতে চুলকাতে বলে, মিস্টার আরিফ রহমানের সেকেন্ড ওয়াইফ এখানে? আনবিলিভেবল। ইমা বেগম রোদ চশমা খোলে, হ্যান্ডব্যাগ থেকে কিছু পেপারস বের করতে করতে বলে। আবরার স্পষ্ট সুরে বলে, আপনার তাসনিম চায় না, ছিনিয়ে নেয়। ইমা চমৎকার হাসে। মানতেই হবে মহিলাটি আগুন সুন্দরী। যৌবন পেরিয়েছে, তবুও সৌন্দর্যের বাহার কমেনি। বলতে বলতে চেয়ার টেনে বসে পড়ে নিজ দায়িত্বে এবং আবারও বলে, আবরার হাসে। সেই হাসিতে শব্দ নেই। সিয়ামেরও হাসি পায়, তবে হাসে না, ঠোঁট কামড়ে হাসি নিয়ন্ত্রণ করে। বাক্যে বলতে এসেছে, তুমি কামড়ে দিও না আমায়, বোকা মহিলা। আবরার শান্ত স্বরে বলে, আপনার তাসনিম ভালোবাসে, ভীষণ ভালোবাসে আদ্রিতা চৌধুরীকে, বাট তার থেকে বেশি ভালোবাসে তার প্রপার্টি। আপনার অফার পছন্দ হয়নি আমার, নেক্সট টাইম কথা হবে, এবার আসতে পারেন। ইমা আশ্চর্য হয়। ইমা বেগম আবার বলে, বাকিটা শেষ করার আগেই আবরার বলে, রাত 12:15 উর্ফে প্লেন বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে। 204 নম্বর সিট আদ্রিতা চৌধুরীর, অ্যান্ড 209 নম্বর সিট আবরার তাসনিমের। এখন তোর এয়ারপোর্ট থেকে 2 কিলোমিটার দূরে একটা রেস্টুরেন্টে বসে আছে। আমার বাকি টনি অ্যান্ড আপনার হাজব্যান্ডের চোখ ফাঁকিদের রেস্টুরেন্টে বাইরে চলে এসছে। জাস্ট 1 মিনিট, বাকি আমাকে কল করবে। অ্যান্ড বাকিটা বলার আগেই কল বেজে ওঠে। ইমা বেগমের চোখ দুটো বড় বড় হয়ে যায়, ভয়ে গলা শুকিয়ে আসে। ভুল লোকের সঙ্গে পাঙ্গা নিয়ে এসেছে কি? টনির কথা শোনা ভুল হয়ে গেল। আবরার পকেট থেকে ফোন বের করে ইমাকে দেখায় নাম্বার। তার ঠোঁট কামড়ে কল রিসিভ করে। ওপাশ থেকে ভেসে আসে আদ্রিতার কান্না জড়িত কণ্ঠস্বর। আবার কোথায় আপনি? কেন আসছেন? আমার ভয় করছে। আবরার গম্ভীর স্বরে বলে, আসবো না আমি, তোমার বাপের সঙ্গে বাড়ি চলে যাও। হাউমাউ করে কেঁদে ওঠে আদ্রিতা, অনুনয়ের স্বরে বলে, প্লিজ নিয়ে যান আমায়, আপনাকে ছাড়া থাকতে পারছি না, কষ্ট হচ্ছে আমার। আপনার সব কথা শুনবো, আমি কখনো বিরক্ত করবো না। আসিফের নামটাও মুখে আনবো না, আপনার দয়া করুন। ফোন কাটবে তুমি? আদ্রিতা কান্না আটকানোর চেষ্টা চালায়। বুঝতে পারে পাষাণ লোকটার হৃদয় নরম হবে না, নিয়ে যাবে না তাকে। তাই অভিমান জড়িয়ে কণ্ঠে বলে, ঠিক আছে, আসতে হবে না, নিয়ে যেতেও হবে না আমায়। শুধু আমার অ্যানিকে কিছু খেতে দিন, সারাদিন কিছু খায়নি ও। আর চোখে চোখে রাখবেন সবসময় ওকে, ও কিন্তু গাড়ি দেখলে ছুটোছুটি করে। আবরার আঁখি পল্লব বন্ধ করে শব্দ গলায় বলে, আর কোনো কাজ নেই আমার? আদ্রিতা পুনরায় কেঁদে ওঠে, করুণ স্বরে বলে, প্লিজ আপনি না পারলে সিয়াম ভাইকে বলুন, আমার বাচ্চাটাকে অযত্নে ফেলে রাখবেন না। ও আমার একাকিত্ব জীবনে একমাত্র সঙ্গী। ওর কিছু হলে যে আমি পাগল হয়ে যাব। কল কাটিয়ে আবরার দীর্ঘ শ্বাস ফেলে ইমাকে বলে, শুনুন, প্লেনের ওয়াশরুমের দিকে কিন্তু ভুলেও যাবেন না। 12 ঘন্টা পরে বউকে কাছে পাবো। ওয়াশরুমটাকে বেডরুম ভেবে আনলিমিটেড রোমান্স শুরু করে দেব। আপনাদের দেখলে লজ্জা পাবো তো?
ইমা দাঁত কটমট করতে করতে বেরিয়ে যায়। সিয়াম বলে, আদ্রিতার কাছে যাবে? ইয়েস। এতক্ষণ কেন চুপ করেছিলি? কাজ এতক্ষণ জানতাম না ওদের ঠিক কী চাই, এবার জেনেছে। ব্যালকনির রেলিংয়ে মাথা ঠেকিয়ে বসে আছে আদ্রিতা। আসমানে মেঘ জমেছে, যখন তখন বৃষ্টি ঝরবে ঠিক তেমনই ভাবে মেঘ জমে আছে আদ্রিতার হৃদয়ে। 15-16 ঘন্টা হবে এক ফোঁটা পানিও পেটে পড়েনি। তার সামনে হাজার রকমের খাবার সার্ভ করা হয়েছে, কিন্তু খেতে ইচ্ছে করেনি। আবরার তাসনিনকে না দেখা অবধি গলা দিয়ে খাবার নামবে না। ওর হাতে ছোট্ট একটা ফোন। এই ফোনটি চুরি করে এনেছে টনির কক্ষ থেকে। 3 ঘন্টা যাবৎ কয়েকশো বার কল করে আবরারের নাম্বারে, কিন্তু বারবার ফোন বন্ধ বলছে। আদ্রিতার ভয় হয়, ক্ষণে ক্ষণে মনে হচ্ছে হারিয়ে ফেলল বোধ হয় আবরারকে, আর কখনোই দেখতে পাবে না গম্ভীর ওই মুখখানা, আর চুমু খাবে না বেপরোয়া ভঙ্গিমায়, কষ্টে জর্জরিত করে তুলবে না আদ্রিতাকে, বলবে না লাগামহীন কথা। যতবারই এই কথাগুলো মনে পড়ছে ততবারই বুকখানা ফেটে যাচ্ছে। ইচ্ছে করছে ছুটে চলে যেতে ওই মানুষটার কাছে, শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, অসহায় ভঙ্গিমায় বলতে ইচ্ছে করছে, এই বিরহ সহ্য করতে পারছি না আমি, প্লিজ দূরে সরে দিয়েন না আমায়, আপনাকে ছাড়া বাঁচতে কষ্ট হয় আমার। ভাবতে ভাবতে পুনরায় কল করে আবরারি নাম্বারে, এবারেও বন্ধ বলে। আদ্রিতা আঁখি পল্লব বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে, বিড়বিড় করে আওড়ায় প্রিয় গানের দুটো লাইন। আমি তোমার সাথে আমাকে খুঁজে পাই, এখনো যত্ন করে যাই, যদিও তুমি বহুদূরে। আমি আজও পাগল তোমারই ওই প্রেমে, গেছি হারিয়ে রাতের আকাশে। তবে কি কাহিনী শেষ আমাদের? আমি ভাবি যদি আবার ছুতে পারতাম তোমাকে, সত্যি বা স্বপ্নই হোক, এই দূরত্ব শেষ হয়ে যেত যে। গান শেষ হতেই 2 ফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ে আদ্রিতার 2 চোখ বেয়ে। বাইরে থেকে আওয়াজ আসে। ইমা বেগম বলল কথাখানা। এই কণ্ঠ চেনে আদ্রিতা, চিনবে না? গতকাল এই বাড়িতে মহিলাটি এসেছিল। আদ্রিতা নিজের চোখে দেখেছে তাকে বাবার সঙ্গে হেসে হেসে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করেছিল। দুজন একসাথে খাবার খেলো। কত ভালোবাসা তাদের। আদ্রিতা অভিশাপ দেয় না, বরং দোয়া করে, আল্লাহ তাদের ভালো রাখুক। আদ্রিতার মতো এতিম যেন ওনাদের ছেলে মেয়ে না হয়। বাবা মা ছাড়া বড় হওয়া বড্ড যন্ত্রণার। হাসপাতালের পাশেই বিশাল বড় ফুটবল মাঠে, সেই মাঠে একখানা হেলিকপ্টার দাঁড়িয়ে আছে। আবরার তাসনিন হোটেল থেকে বেরিয়ে নিজের ল্যাম্বরগিনিতে বসে পড়ে। সিয়ামকে 2 জন গার্ড ধরে এনে গাড়িতে বসায়। হাঁটাচলা করতে বড্ড কষ্ট হচ্ছে তার। ডক্টর ছাড়তে চাচ্ছিল না, কিন্তু আবরার জোর করে রিলিজ করিয়েছে। 10 মিনিটের মধ্যেই গাড়িখানা হেলিকপ্টারের কাছাকাছি গিয়ে থামে। আবরার নিজে নেমে সিয়ামকে নামায়। এখানেও কিন্তু সংখ্যক মানুষ রয়েছে, তারা সিয়ামকে হেলিকপ্টারে বসাতে সাহায্য করে। 2 জন বসতেই হেলিকপ্টার উড়তে শুরু করে। একদম প্লেনের কাছাকাছি গিয়ে থামে। আদ্রিতা প্লেনের সিঁড়ি দিয়ে উঠছে, তখনই হেলিকপ্টারের আওয়াজ পায়। মন বলে এখানে আবরার এসেছে, কিন্তু মস্তিষ্ক বলে ধর, সে কি করে জানবে? মন এবং মস্তিষ্কের যুদ্ধের মাঝেই ইমা বেগম চাপা স্বরে বলে। আদ্রিতা হেলিকপ্টারের পানে এক পলক তাকিয়ে উঠে পড়ে। নিজের জন্য বরাদ্দকৃত সিটে গিয়ে বসে। তার পাশে বসে ইমা বেগম। আরিফ তার 2টো সন্তানকে নিয়ে পেছনের সিটে বসেছে, আর টনি অন্য সিটে। আদ্রিতা প্লেনের জানালা দিয়ে আশপাশটা দেখার চেষ্টা করে, তবে ব্যর্থ হয়। হঠাৎ তার নাকে সুমুখ পারফিউমের ঘ্রাণ আসে। এই পারফিউম আবরার ব্যবহার করে। এই সুঘ্রাণ শুধুমাত্র আবরারের গায়েই পাওয়া যায়। আদ্রিতার কলিজা লাফিয়ে ওঠে। চাতক পাখির মতো এদিকে ওদিকে নজর ঘুরিয়ে খুঁজতে শুরু করে, মনে মনে বলে, ইয়া আল্লাহ, আমার মানুষটির সঙ্গে একটা বার দেখা করিয়ে দিন, একটা বার তার মুখখানা দেখতে চাই। আদ্রিতাকে ছটফট করতে দেখে ইমা বেগম ধমকে বলে। আদ্রিতা মৃদু হেসে বলে, আসবে, আমার আবরার আসবে। ইমা বেগম বলে। আদ্রিতা মাথা নিচু করে ফেলে, বিড়বিড় করে বলে,
আসবে, উনি আসবে, 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 আসতেই হবে, 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 হবে। ইমা বেগম শোনে না আদ্রিতার কথা। সে তার মতো ফোন দেখতে ব্যস্ত হয়ে পড়ে। ইতিমধ্যেই বিমানবালা হুঁশিয়ার দিয়েছে এখনই প্লেন চলতে শুরু করবে। আদ্রিতা সিটে গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে ফেলে। বড্ড ক্লান্ত লাগছে। আবরার আসে না কেন এই টেনশনে মাথায় যন্ত্রণা হচ্ছে। এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে একটু ঘুমানোর প্রস্তুতি নেয়। প্লেনের দুটো সিট দখল করে ঘুমিয়ে আছে আদ্রিতা। একটা সিটে জড়সড় হয়ে বসে আছি ইমা। যখন তখন আদ্রিতা লাথি মেরে দেবে আর সে ধপাস করে পড়ে যাবে নিচে। তার ইচ্ছে করছে একটা থাপ্পড় মেরে ঘুম ছুটিয়ে দিতে, কিন্তু প্লেনে আবরার থাকতে পারে ভেবে নিজেকে দমিয়ে রেখেছে। বলা বাহুল্য, ইমা বেগম মনে মনে বেশ ভয় পেয়ে আছে। আদ্রিতাদের সিটের পাশাপাশি সারির 3 নম্বর সিটে বসে আছে আবরার। ইচ্ছে করে এই সিট বেছে নিয়েছে যাতে দেখতে পারে তার পাখিকে। সিয়াম পাশের সিটে ঘুমিয়ে আছে, তার মাথা আবরারের কোলে। ঘুমন্ত আদ্রিতাকে বেশ অনেকটা সময় নিয়ে দেখে আবরার। এক পর্যায়ে সামান্য নড়ে ওঠে আদ্রিতা। আবরারের কপালে ভাঁজ পড়ে। চিন্তিত দেখায় মুখখানা। ডান হাত দিয়ে কপাল চুলকে কিছু একটা ভাবে। তারপর নোটপ্যাড হাতে নেয়। গভীর মনোযোগ দিয়ে ইংরেজিতে কিছু একটা লিখে। লেখা শেষ হতেই শুকনো কাশি দেয়। ইমা বেগম চমকায়। কাশির আওয়াজটা পরিচিত মনে হয়, তাই এদিক ওদিক নজর ফিরিয়ে খুঁজতে থাকে। অবশেষে পেয়েও যায় দুটো সিট পরে। উনি তাকাতেই আবরার নোটপ্যাড দেখায়, যেখানে লেখা ছিল, আমার বউ পড়ে গেলে বা ব্যথা পেলে গোটা প্লেন তছনছ করে ফেলবো, বি কেয়ারফুল। ইমা বেগম আবরারের থেকে নজর ফেরায়। নিজের কপালে 2-4টা থাপ্পড় মেরে বিড়বিড় করে বলে, আদ্রিতার পেটের ভিতর হাত দিয়ে শক্ত করে ধরে রাখে যাতে নড়াচড়া করলেও পড়ে না যায়। এটা দেখে হাসে আবরার। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখে নেয় আরিফ এবং তার দুটো সন্তানকে, একটা মেয়ে আরেকটা ছেলে। মেয়েটার বয়স 11-12 হবে আর ছেলেটার 5 বছর বয়স। বাবার সঙ্গে গল্প করছে তারা। চোয়াল শক্ত করে ফেলে আবরার, বিড়বিড় করে বলে, গড প্রমিস পাখি, তোমাকে যে রেতিম করেছিল, তোমাদের মা যাদের জন্য দুনিয়া ছেড়েছে তাদের বাচ্চাদের দিয়ে আমি রাস্তায় বসিয়ে ছাড়ব। আবরার তাসনিন ছেড়ে দিবে না কাউকে। কতক্ষণ ঘুমিয়েছে জানা নেই আদ্রিতার, তবে চোখ খুলতেই মাথা চক্কর দিয়ে ওঠে। মনে হচ্ছে এখনই বমি করে ফেলবে। 2 হাতে মাথা চেপে ধরে বসে। ইমা বেগম পাশে বসে ফোন দেখছে। আদ্রিতা নিচু স্বরে বলে, ওয়াশরুমে যাব। চমকায় ইমা বেগম। হাত ফসকে ফোনখানা পড়ে যায়। চোখ দুটো বড় বড় হয়ে যায়, যেন কোটর থেকে বেরিয়ে আসবে। আদ্রিতা ভ্রু কুঁচকে ফেলে। ইমা বেগমের রিয়াকশন দেখে ভাবে ওয়াশরুমের কথা শুনে এভাবে চমকালো যেন কোনো বড় ধরনের ক্রাইম করে ফেলেছে। বমি পাচ্ছে, তাছাড়া পালিয়ে যাচ্ছি না আমি। প্লেন থেকে লাফ দিব না, ভয় পাবেন না। ইমা বেগম বিড়বিড় করে বলে, কি বলেন? আদ্রিতা মাথা দুলিয়ে চলে যায়। বাকিটা শেষ করার আগেই পেছনে কারো অস্তিত্ব টের পায়। নিচু স্বরে বলছে, আপনিও চলুন। ইমা বেগম ঘাড় বাঁকিয়ে পেছনে তাকায়। আবরারকে দেখিয়ে দাঁতের দাঁত চেপে বলে, শ্বশুর পেয়াতো বউ পাবলিক ওয়াশরুম, এটা যে কেউ ডিস্টার্ব করতে চলে যাবে, সো আপনি পাহারা দেবেন, চলুন। বলেই আবরার চলে যায়। ইমা বেগম নিজের কপালে 4-5টা থাপ্পড় মারে বিরক্ত স্বরে বলে, চোখে মুখে পানি দেয় আদ্রিতা। বহুদিন পরে আয়নায় নিজের মুখটা দেখল। ধবধবে ফর্সা নয় সে, তবে কালোও নয়। মা বলতো তার মুখখানায় অনেক মায়া রয়েছে। সেই মায়াবী মুখখানা আজকে বিষণ্ণতায় ঘেরা। 2-3টা পিম্পলের দেখা মিলেছে গালে। চোখের নিচে ডার্ক সার্কেল, চুলগুলো উস্কো খুস্কো। সব মিলিয়ে পাগল দেখাচ্ছে তাকে। নিজেকে নিয়ে গবেষণা করার মাঝে সুমুখ পারফিউমের ঘ্রাণ নাকে লাগে। বড্ড চেনা এই পারফিউম। তার থেকেও বেশি চেনা এই পারফিউম ব্যবহারকারী মানুষটা। তার মানে যে মুখখানা দেখার জন্য ছটফট করছে আদ্রিতা, সেই মুখখানা আশেপাশে রয়েছে। অপেক্ষার অবসান ঘটবে এখনই, দেখতে পাবে তাকে। মুহূর্তেই কলিজা কেঁপে ওঠে, শ্বাস প্রশ্বাস বেড়ে যায়, ঠোঁটের কোণে ফুটে ওঠে মিষ্টি হাসি, আর চোখ দুটো চিকচিক করে ওঠে নোনা জলে। পাগলের মতো এদিক ওদিক দৃষ্টি ঘুরিয়ে খুঁজতে থাকে কাঙ্ক্ষিত মানুষটিকে। দেখতে না পেয়ে অধৈর্য হয়, কাঁপা কাঁপা স্বরে বলে, আবার আমি জানি আপনি এখানেই আছেন, প্লিজ সামনে আসুন। তখনই অনুভব করে নিজের ঘাড়ে কারো নিঃশ্বাস পড়ছে। পরপর ওষ্ঠের বিচরণ অনুভব করে নিজের কানে। আবরার তাসনিন শান্ত স্বরে বলে, পাখি।
আদ্রিতা পেছন ঘুরিয়ে আবরারের দু হাতে হাত দিয়ে কিছুটা সময় নিয়ে দেখতে থাকে গম্ভীর মুখখানা, কিন্তু কলিজা ঠান্ডা হচ্ছে না, তাই জড়িয়ে ধরে, তবুও কলিজা ঠান্ডা হচ্ছে না। পাগলের মতো শার্টের বোতামগুলো টেনে টেনে খুলতে শুরু করে আদ্রিতা। তারপর নাক ডুবিয়ে দেয় প্রশস্ত বুকে, বেশ অনেকটা সময় নিয়ে ঘ্রাণ শুকিয়ে। সুমুখ পারফিউমের সাথে আবরারের শরীরের ঘ্রাণ মিলে এক মাতাল করা সুঘ্রাণ, যা পাগল করে তুলেছে আদ্রিতাকে। কলিজা ঠান্ডা হচ্ছে এবার। শার্টের কলার ছেড়ে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে, কখনো চুমু খেতে থাকে তো কখনো মাথা ঘষতে থাকে, যেন ঢুকে যেতে চাচ্ছে বুকের ভেতরে। আবরার আদ্রিতার মাথায় হাত রেখে পাগলামি অনুভব করে বেশ খানিকটা সময় নিয়ে তারপর নরম স্বরে বলে, রিল্যাক্স পাখি, আফ কাম। আদ্রিতা শান্ত হয় না, বরং আরও শক্ত করে জড়িয়ে ধরে, অনুনয়ের স্বরে বলে, আমাকে আপনার বুকের ভেতর ঢুকিয়ে রাখুন, কেউ নিতে আসলে বলবেন শি ইজ মাই পার্সোনাল প্রপার্টি। আবরার ঠোঁট বাঁকিয়ে হাসে এবং বলে, হার্টবিট বেড়ে যাচ্ছে আমার, চুমুখর ক্রেভিংস উঠছে, কন্ট্রোললেস হয়ে পড়লে মশরুমের রোমাঞ্চ শুরু করে দেব। আদ্রিতা লজ্জা পেয়ে ছেড়ে দেয় না আবরারকে, বরং ফিস ফিস করে বলে, বিচের থেকে ওয়াশরুম অনেক ভালো। আবরার ফোঁস করে শ্বাস টানে। আদ্রিতাকে নিজের থেকে ছাড়িয়ে অস্ত্রজোড়া পুড়ে নেয় নিজ অস্ত্রের ভাঁজে। অস্ত্রের সংঘর্ষণ এবং অবাধ্য হাতের বিচরণে মুহূর্তেই অস্থির করে তোলে আদ্রিতাকে। ব্যথায় জর্জরিত হয়ে বিদুস্বরে গুঙিয়ে ওঠে। আবরার ছেড়ে দেয়, হাতের উল্টো পিঠ অস্ত্রে মুছে রাগান্বিত স্বরে বলে, পা কেঁদে করে ডাকছিলে কেন? তোমার অফ শোনার জন্য? আমাকে সামলানোর অ্যাবিলিটি নেই? আসছে বেচেন ওয়াশরুমে জাজ করতে, ইডিয়েট। আদ্রিতা নিজ অস্ত্রের হাত বোলায়, লাল রঙের রং হাতে লেগে যায়। অমন করেন কেন আমার সাথে? মানুষ মনে হয় না? চোখ বন্ধ করে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা চালায় আবরার, পরপরই চোখ খুলে জবাব দেয়, আপনার তাসনিন বেপরোয়া, তার পার্টনারকে তো একটু বেপরোয়া হতেই হবে, তাই না? আদ্রিতা জবাব দেয় না। ডার্ক রোমান্স সহ্য করতে না পারা অবধি আমায় ডাকবে না। কিছু মুভি অ্যান্ড অডিও বুক দেব, সেগুলো। বাকিটা শেষ করার আগেই আদ্রিতা বলে, এত অবহেলা কেন আবরার? আপনাকে ভালোবাসি বলে, আপনাকে ছাড়া থাকতে পারি না বলে। আবরার জবাব দেয় না, শুধু তাকিয়ে থাকে টলমল করা আখি পলবের পানে। আমাকে মেরে ফেলুন আবরার, তবুও অবহেলা করবেন না, দূরে সরিয়ে রাখবেন না। এক দূরত্ব আমি সইতে পারছি না আর। সারা জীবন একসঙ্গে থাকার জন্য মাঝে মধ্যে একটু দূরে যেতে হয় পাখি। একদিন সমস্ত অন্ধকার কেটে যাবে, আমাদের কাছের মানুষগুলো শান্তিতে ঘুমিয়ে পড়বে, সেদিন আপনার রাত্রিতা আবার এক হবে, এই দূরত্বের সমাপ্তি ঘটবে। ততদিন পর্যন্ত তোমার হাতে ঘড়িটা খুলবে না। আসছে পাখি। ব্যাস, ঠিক যেভাবে এসেছিল আবরার তাসনিন সেভাবেই চলে যায়। আদ্রিতা হাঁটু মুড়িয়ে বসে হু হু করে কেঁদে ওঠে, কলিজাটা ছিঁড়ে যাচ্ছে তার। আবরার তাসনিন চলে গেল, আবারও হারিয়ে ফেললো আদ্রিতা। এত কাছে পেয়েও ধরে রাখতে পারল না, এতটা অনুনয় করেও আটকাতে পারল না পাষাণ মানবটিকে। যতটা কষ্ট আমায় দিচ্ছেন, ঠিক ততটাই কষ্ট আপনাকে পেতে হবে আবরার। অবহেলা খেলাটা আপনি শুরু করেছেন, এবার শেষটা আমি করব। বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেন ল্যান্ড করে, একে একে সকল যাত্রী নামতে শুরু করে। আবরার তাসনিনের জন্য হেলিকপ্টার এসে দাঁড়িয়ে আছে অনেক আগে থেকে। এয়ারপোর্টে লাগেজ চেকিংয়ের ঝামেলা নেই। প্লেন থেকে নেমে হেলিকপ্টারের সামনে দাঁড়িয়ে আছে আবরার। সিয়াম ক্লান্ত, সে হেলিকপ্টারে উঠে পড়েছে ইতিমধ্যেই। আদ্রিতাকে নিয়ে ইমা বেগম প্লেন থেকে নামে, তার পেছনে আসে আরিফ এবং তাদের দুটো সন্তান। ইমা বেগম তাকিয়ে থাকে আবরারের মুখপানে, যেন বোঝার চেষ্টা করছে পরবর্তী প্ল্যানিং। আদ্রিতাও এক পলক তাকিয়েছিল, তবে কয়েক সেকেন্ডের জন্য। পরপরই নজর ফিরিয়ে হাতে থাকা সোনালি রঙের ঘড়ির পানে তাকায়, কিছু একটা ভেবে খুলে ফেলে ঘড়িখানা এবং ফেলে দেয় দূর অজানায়। আবরার ব্যাপারটা খেয়াল করে, হাত মুষ্টি বদ্ধ করে ফেলে। তখন সাগর নামক এক বিমানবালা একটা লাগেজ এনে আবরারের হাতে দেয়। আবরার গম্ভীর স্বরে তাকে চলে যেতে বলে এবং নিজে উঠে পড়ে হেলিকপ্টারে। বিকট শব্দ তুলে ঘুরতে থাকে হেলিকপ্টারের পাখা। হাসপাতালে ভর্তি থাকা টনির ভাই মারা গিয়েছে। সকালেও তার সঙ্গে কথা হয়েছে টনির। ক্ষতগুলো শুকিয়ে গিয়েছিল প্রায়, একটু একটু হাঁটাচলা করতে পারত। ডক্টর জানিয়েছে আজকালের মধ্যে ডিসচার্জ করে নিতে পারবে, কিন্তু এখন কল করে জানালো হি ইজ নো মোর। কেউ হাসপাতালের বেডে ঢুকে শ্যুট করে দিয়েছে।
টনি ঠিক জানে এটা আবরার তাসনিনের কাজ। ভাইকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসত টনি। ছোট থেকে আজ অবধি ভাইয়ের কোনো ইচ্ছে অবৈধ রাখেনি। সেই ভাইকে চিরতরে হারিয়ে ফেলল। হাত ফসকে ফোনখানা পড়ে গিয়েছে বেশ কিছুক্ষণ আগেই। ফ্লোরে হাঁটু মুড়িয়ে বসে পড়ে। ক্রোধ এবং দুঃখ দুটোই আগে পলক ভিজিয়ে দিচ্ছে। বিড়বিড় করে বলে, একটা মেয়ের জন্য তুই যে দংশলীলা শুরু করেছিস আবরার তাসনিন, সেই দংশলীলায় তোকে জ্বালিয়ে মারবো আমি। যে মেয়ের জন্য এত পাগলামি, সেই মেয়েকেই তোর জীবন থেকে চিরতর সরিয়ে ফেলবো। এখানে আবরার থাকলে হয়তো জবাব দিত, আমার বাঘের দিকে জাস্ট তাকিয়ে দেখ, তোর চোখ তুলে লুডো খেলবো। ইমা বেগম দূর থেকেই টনিকে লক্ষ্য করছে। কিছু একটা হয়েছে বুঝতে সময় লাগে না, তাই এগিয়ে আসে, কাঁধে হাত রেখে বলে। টনি তাকায় ইমা বেগমের মুখপানে। ওই জানোয়ারের বাচ্চা আমার ভাইকে খুন করেছে। কেঁপে ওঠে ইমা বেগম, কাঁধ থেকে হাত সরিয়ে নেয়, শুকনো ঢোক গিলে শোধায়। টনি জবাব দেয় না, তবে চতুর ইমা ঠিকই বুঝতে পারে। ভয় কলিজা কেঁপে ওঠে ওনার। শুধু একবার হাত ধরেছে, তাতেই দুনিয়া থেকে বিদায় করে দিল। আর ইমা বেগম তো কিডন্যাপ করে নিয়েছে, তার কি হাল করবে?